গ্রেফতারের ভয় শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত এই ভয়টা বাড়ছে, আরো বাড়বে। আর এবার ভয়টা একেবারে শীর্ষ মহলের। কে কে ভয় পাচ্ছেন, কতটা ভয় পাচ্ছেন, আর ভয়ে কি কি করছেন তা জানানোর এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে এখন ভয়টা যে একেবারে চেপে বসেছে তৃণমূলের উপরে তা জানতে দেখুন এবং শুনুন পিনাকি বলছে। তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গ্রেফতারের ভয় পাচ্ছেন? তার পিসি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কি গ্রেফতার হতে পারেন বলে চিন্তিত অভিষেক? পরিস্থিতি দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গান আমার মাথার মধ্যে ঘুরছে, আর সেটাও অভিষেক বাবুর সৌজন্যেই। আমি বলবো সেটা কেন তিনি আমার মধ্যে রবীন্দ্রনাথের গানের ভাবনা ঢুকিয়ে দিয়েছেন। সেসব জানার আগে আমাদের জানা দরকার কেন কেন হঠাৎ করে এত ভয় পাচ্ছেন অভিষেক অ্যান্ড কোম্পানি। বন্ধুরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের 130তম সংশোধনী বিল এনেছেন সংসদে। সেই বিলে কি বলা হয়েছে? বলা হয়েছে প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী বা কেন্দ্র রাজ্যের যে কোনো মন্ত্রী, তিনি যদি কোনো গুরুতর অভিযোগে টানা 30 দিনের হেফাজতে থাকেন তবে 31তম দিনে তিনি মন্ত্রিত্ব হারাবেন। এই বিল নিয়ে সংসদে হই হট্টগোলে সবচেয়ে বেশি সরব হয়েছে তৃণমূল। তবে কি তৃণমূলের মধ্যে ভয়টা সবচেয়ে বেশি? দেখুন, সংসদে এই যে বিলটা পেশ হয়েছে না, এটা নিয়ে নিজের যে ভয় সেটা প্রকাশ করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে এনেছেন অভিষেক বাবু। এটা রবীন্দ্রনাথের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, আন্দোলনের মাটি। ঠিকই বলেছেন, রবীন্দ্রনাথের মাটি। আর এই কারণেই তো এই বিলকে আপনাদের সমর্থন দেওয়া উচিত, প্রত্যেক বাঙালির সমর্থন দেওয়া উচিত, কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। এই যে বলা হয়েছে বিলটায় যে প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের মতো একই রকম সাজা, অপরাধ করলে তিনিও ক্ষমতা হারাবেন, কোনো সামন্ততান্ত্রিক কল্পনা নয়। বাংলার ঠাকুর রবীন্দ্রনাথের এই ঘোষণার মধ্যে সাম্যভাব এবং গণতান্ত্রিক চেতনা মিশে আছে। আমরা সবাই রাজা। পুরো গানটা পারলে শুনুন অথবা পড়ুন অভিষেক বাবু। এই গানটায় কবিগুরু বলছেন, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা আর প্রজা সকলকে এক আসনে বসিয়েছেন বিশ্বকবি। ধরে নেওয়া যাক রাজা মানে এখন প্রধানমন্ত্রী, নতুন বিলে তিনিও কিন্তু সাজার ঊর্ধ্বে নয়। অতএব অমিত শাহ যখন বিলটা আনছেন তখন তো নরেন্দ্র মোদীরও উচিত ছিল লোকসভার ওয়ালে নেমে প্রতিবাদ জানানো। কিন্তু দেখুন, তৃণমূল সহ বিরোধীরা বিলটা পেশ হতেই কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ওই বিল ছিঁড়ে কাগজগুলো ছুঁড়ে মারছেন, কিভাবে অমিত শাহর দিকে কাগজগুলো আসছে, বিরোধীদের ছোড়া কাগজগুলো, এবং জানা গিয়েছে যে এতে বড় ভূমিকা ছিল তৃণমূলের। এটাকে অভব্যতা ভাবছেন? না না, ভাববেন না। তৃণমূলের কাছে এটা নতুন কিছু নয়। আপনাদের আর একটা ছবি দেখাই, সেখানে তৃণমূলের দলনেত্রী স্বয়ং লোকসভার স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন। এই যে ভিডিওটা দেখালাম, এটা 2005 সালের 4 আগস্টের। তখন এই রাজ্যে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে, এ নিয়ে সরব হতে গিয়েই লোকসভায় এই কাণ্ডটি করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে কাগজ ছোড়া তার মিল পাওয়া যাবে না। এখন তিনি তো অনুপ্রবেশের পক্ষে, মানে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম রাখারও পক্ষে। এই যে বিলটা এসেছে, নতুন যে বিলটা এসেছে 130তম সংশোধনী, তাতে কোন অপরাধ গুরুতর তারও একটা বিধান দেওয়া রয়েছে। বলা হয়েছে 5 বছর বা তার বেশি জেল হতে পারে
এমন অপরাধগুলিকেই গুরুতর অপরাধ ধরা হবে এবং শুধুমাত্র সেক্ষেত্রেই 31তম দিন থেকে প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী হন, তিনি পদ হারাবেন। লোকসভায় সবচেয়ে বেশি এর বিরোধিতা করেছে তৃণমূল। আচ্ছা বলুন তো, কে বেশি ভয় পায়? যার আপনারা বুঝে নিন কে বেশি ভয় পায়। অভিষেক বাবু কেন ভয় পাচ্ছেন? আপনি তো নিজেই বারবার বলেন কাউকে কোনো সমন পাঠাতে হবে না, তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে তৈরি। আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। এই তো বীরের মতো কথা। তাই তো দলের সবাই যুবরাজ মনে করে, সেনাপতি মনে করে। কিন্তু অভিষেক বাবুর বিরুদ্ধে যে অনেক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ, বালি কয়লা থেকে চাকরি দুর্নীতি, কোনো কিছুই শুনেছি বাদ নেই। এমনকি ডিয়ার লটারি হেনা তানা এসব নিয়ে আমার হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি শুনেছি এসবের সঙ্গেও নাকি, এমনকি এ রাজ্যে যে মদ বিক্রি হয় তাতেও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো না কোনো ভাবে কিছু দুর্নীতির যোগ আছে বলে অনেক বিরোধীরা বলেন। আমি সেটা অভিযোগ বলছি না, আমি খালি বলছি যে অনেকে বলেন। বহুবার কেন্দ্রীয় এজেন্সি তলব করে ঘন্টার পর ঘন্টা তাকে জেরা করেছে। তার স্ত্রী রুজিরা দেবীকে বিমানবন্দরে আটক করেছে। সেই অভিযোগটা আবার সোনা পাচারের অভিযোগ ছিল। অভিযোগ, শুধুই অভিযোগ। তার যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেই কোম্পানির বিপুল সম্পত্তি তো বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু কোম্পানির কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র, মানে কালীঘাটের কাকু, সোজাসুজি বলেন তার সাহেবকে নাকি এই পৃথিবীর, ভারতের নয় বাংলার নয়, এই পৃথিবীর কারো ছোঁয়ার ক্ষমতাই নেই। সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে? তাকে ছোঁয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই, সেই সাহেবের এত ভয় কেন? যদিও ইডির চার্জশিটে তার নাম রয়েছে, মানে অভিষেক বাবুর নাম রয়েছে, আর এই কালীঘাটের কাকু তার এই কণ্ঠস্বর মিলিয়ে যে অডিও রেকর্ড পাওয়া গিয়েছে 73 মিনিটের কথোপকথনে 73 বার অভিষেকের নাম রয়েছে। কখনো সাহেব, কখনো অভিষেক, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি শোনা গিয়েছে। কাকুকে বলতে শোনা গিয়েছে এটাও, অভিষেক রাফলি 15 কোটিতেই খুশি। কথায় কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ঠিক বা ভুল উদ্ধৃত করেন অভিষেক বাবুর পিসিমা তথা আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির, এটাও নিশ্চয়ই পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। আরে গানটার প্রসঙ্গেই বলি, তাহলে তো অভিষেক বাবুর মনে নিশ্চয়ই কোনো ভয় জমেছে, তাই শির উচ্চ থাকছে না। যদি উচ্চ থাকতো, কোন বিল আসছে, কি বিল আসছে, এমন একটা বিল যাতে গণতন্ত্র মজবুত হবে, তাতে তো ভয় পাওয়ার কারণ ছিল না। চিত্তে ভয় থাকলে যে শির উচ্চ হয় না। স্বয়ং রবি ঠাকুর, এই বাংলার রবীন্দ্রনাথের মাটি, এই বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলে গিয়েছেন। আচ্ছা অভিষেক বাবু, এই যে বিল, তা নিয়ে তো আপনাদের এত বিরোধিতা করা উচিত নয়। আপনাদের দলের নীতিও তো একই। আপনাদের দলের কেউ জেলে গেলে তাকে তারপরে পদ থেকে সরিয়ে দেওয়ার তো অনেক নজির আছে। আমি বলছি, আপনার প্রিয় অথবা অপ্রিয় আমি জানি না ঠিক কুণাল ঘোষ, আপনার দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবীর বাড়িতে ওই গয়না গাটি টাকা বিদেশি মুদ্রা এত কিছু উদ্ধার হওয়ার পরেও আপনারা চুপ ছিলেন, জেলে যেতেই তাকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটাই তো এই বিলে বলেছে। তারপর আপনারই ঘনিষ্ঠ বলে শোনা যায় কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এদেরকেও কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তারা যখন হেফাজতে গেলেন, তখন আপনি যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই দল এদের পদ কেড়ে নিয়েছে। আমার মনে আছে সেই সময় আপনি বলেছিলেন দলকে সামনে রেখে কেউ অপরাধ করলে এবং কেউ দুর্নীতিতে জড়ালে তাকে আশ্রয় দেবে না তৃণমূল কংগ্রেস, সে যত বড়ই নেতা হন। এই নীতি তো কেন্দ্রের বিলেও আছে।
আপনাদের দল সব সময় তো কেউ জেলে গেলেই দলের সাথে তার কোনো যোগাযোগ নেই এটা বারবার বলে। ফারাক শুধু একজনের ক্ষেত্রে, অনুব্রত মণ্ডল। তিনি জেলে গেলে আপনার পিসিমণি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বীরের সম্মান দেওয়া হবে যখন বেরিয়ে আসবেন। তার জেলা সভাপতি পদটা কারার কোনো সাহসী হয়নি দলের, কারণ ভয় ছিল তিনি হয়তো দলের মধ্যেই চড়াম কিংবা দলের নেতাদেরই যদি তিনি গুড় বাতাসা খাওয়াতে শুরু করেন। তার জন্য আপনারা কি করলেন, বীরভূমের জেলা সভাপতি পদটাই তুলে দিলেন। হয় অনুব্রত নয় কেউ নয়। কিন্তু এটা তো মানতে হবে যে কেন্দ্রীয় সরকার যে সংশোধনী বিলটা এনেছে তার সঙ্গে আপনাদের দল একই নীতিতে চলে। এবং আমি মনে করি তৃণমূলের থেকে এটা শেখা উচিত। তৃণমূল যেভাবে কেউ জেলে গেলেই তাকে বহিষ্কার করে দেয়, সাসপেন্ড করে দেয়, পদ থেকে সরিয়ে দেয়, সেটা সব দলের মেনে নেওয়া উচিত। কিন্তু আপনি ভয় পাচ্ছেন, আপনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন। কেন পাচ্ছেন বলুন তো? বিজেপির কথা বলছিলেন তো, আমি বিজেপির হয়ে বলতে চাইছি না, কিন্তু একজন মানুষের কথা বলবো। এখনো পর্যন্ত বিজেপির প্রবীণতম নেতাদের মধ্যে উজ্জ্বলতম নক্ষত্রের নাম লালকৃষ্ণ আদবানি। তার উদাহরণটা কি জানেন আপনি অভিষেক বাবু? 1991 সালে হাওড়া কেলেঙ্কারির যখন কথা উঠল তখন একটি জৈন ডায়েরির কথা পাওয়া যায় এবং এরকম অভিযোগ ওঠে যে ওই জৈন ডায়েরিতে লালকৃষ্ণ আদবানির নাম আছে। তিনি তখন লোকসভার সাংসদ। এই যে অভিযোগটা উঠলো, যাচাই করার জন্য তিনি প্রশ্ন তোলেননি যে ওই ডায়েরিতে তার নাম আদৌ আছে কিনা। তিনি সাংসদ পদ ছেড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যতদিন না তিনি অভিযোগ মুক্ত হচ্ছেন ততদিন তিনি কোনো পদে থাকবেন না, সংসদে আসবেন না, ভোটে লড়েননি। 1998 সালে হাওড়া কেলেঙ্কারির যখন সব প্রমাণ টমান এলো তখন দেখা গেল লালকৃষ্ণ আদবানির কোনো যোগাযোগই ছিল না, এমনকি ওই ডায়েরিতে লালকৃষ্ণ আদবানির নামই ছিল না। এমন নেতা আজকের বিজেপিতে আছেন কিনা আমি জানি না, কারণ এরকম জানার সুযোগটাই ঘটেনি, মানে ওই মাপের নেতা। কারণ ছোটখাটোদের বিষয়ে আমি বলতে পারবো না, ওই স্ট্যাচারের কেউ আছেন কিনা আমি জানি না, কারণ এরকম দুর্নীতির অভিযোগ কারো বিরুদ্ধে এসছে এবং তিনি পদত্যাগ করেননি এরকম পাইনি। তাই কিন্তু আপনার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম নাকি সারদা থেকে রোজ ভ্যালি সব চিটফান্ডের নাকি ডায়েরি উদ্ধার হয়েছিল, সেসবে ছিল বলে অভিযোগ। অনেক কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, ডেলোর বৈঠক, এমনকি জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোতে নিকটতম আত্মীয় হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে বলে শুনেছি। কিন্তু এই যে রাজ্যে এত নিয়োগ দুর্নীতি, 26,000-এর চাকরি চলে গেল, সব তো পার্থর দায়, কারণ পার্থ জেলে আছে। কোনো কিছুতেই আমাদের মুখ্যমন্ত্রীর দায় নেন না, কিন্তু তার দলের লোকেরা একটু বলেও ফেলে। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। অভিষেক বাবু, আপনি তো এটা মানেন যে তৃণমূল দল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছবি, তার ভাবমূর্তি সব। তাহলে এই যে কুণাল ঘোষ দল সব জানতো বললেন, তার মানে তো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন নাকি? কুণাল ঘোষ তো আপনার পিসির দিকেই আঙুল তুলেছিলেন নাকি? অতীতেও তুলেছিলেন, যখন জেলে গেছেন তখন অনেক কিছু, সেসব আর পুনরাবৃত্তি করছি না, সকলের জানা। কিন্তু এটা তো সাম্প্রতিক। সেই সময় কুণাল ঘোষ আরো একটা কথা বলেছিলেন যে বহাল তবিয়তে মন্ত্রিসভায় রয়েছেন এক তৃণমূল বিধায়ক, তিনি মন্ত্রী, তার নামও উল্লেখ করেননি, কিন্তু বলেছিলেন তিনি এই নিয়োগ দুর্নীতিতে আছেন। অনেকে বলছেন তার নাম নাকি বোলপুরের চন্দ্রনাথ সিংহ, রাজ্যের মৎস্যমন্ত্রী, তিনি নাকি ইডির জালে পড়ে গেছেন। আদালত ইতিমধ্যেই তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। তিনি এখন
জামিন পাওয়ার চেষ্টা করছেন। এই চন্দ্রনাথ সিংহর বাড়িতে যখন তল্লাশি চালানো হয় তখন প্রায় 40 লক্ষ টাকার নগদ টাকার উদ্ধার হয়েছিল। পাশাপাশি ইডির দাবি যে তার অ্যাকাউন্টে প্রায় 1.5 কোটি টাকার অস্বচ্ছ লেনদেন হয়েছে এবং পুরোটাই হয়েছে 2016 থেকে 2021 সালের মধ্যে। আর এই সময়টাই তো প্রাথমিক নিয়োগের যাবতীয় দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ। যা শুনেছি কেন, দেখেছি, আদালতের নির্দেশগুলো তো দেখেছি। এই মামলাতেও অভিষেক বাবু আপনার নাম রয়েছে, আপনার সংস্থা লিভস অ্যান্ড বাউন্সের নাম রয়েছে। এই মামলার প্রেক্ষিতে আদালত আপনার আয়ের উৎস জানতে চেয়েছিল। প্রাথমিক মামলায় আপনার সংস্থা লিভস অ্যান্ড বাউন্সের নাম যখন উঠে এসেছিল তখনই তো জানা গেল যে সংস্থার ডিরেক্টর পদে আপনার পিতা মাতা তারা রয়েছেন। আপনি আগে স্বীকার করতেন না, মানে কোথাও বলেননি, দেরিতে হলেও পরে স্বীকার করেছেন যে লিভস অ্যান্ড বাউন্স আপনারই সংস্থা অভিষেক বাবু। ওই সংস্থার 8টি সম্পত্তি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেছে ইডি, যার বাজার মূল্য 7.5 কোটি। বন্ধুরা, এই অঙ্কটা খেয়াল রাখুন। 8টি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তার মূল্য 7.5 কোটি টাকা। এই সংস্থা সংক্রান্ত তদন্তে অভিষেক বাবুর স্ত্রী রুচিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কেও তো তলব করা হয়েছিল। আর এই সংস্থার নাম না চার্জশিটের একেবারে শুরুতেই রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুঝেছি। এইসব কারণেই এই বিলটা লোকসভায় আসার পর ভয় পাচ্ছেন, গ্রেপ্তারের ভয় পাচ্ছেন। লোকসভায় সদ্য দলের নেতার পদ পাওয়া অভিষেক বাবু ভয় পাচ্ছেন। অভিষেক বাবু জানেন তো, আডবাণী আর আপনার মধ্যে তুলনাই হয় না, করব না, মানে রাজনৈতিক নেতা হিসেবে। কিন্তু আডবাণী অভিযোগ উঠতেই পদ ছেড়ে দিয়েছিলেন, আর আপনার বিরুদ্ধে রাশি অভিযোগ সত্ত্বেও প্রতিটি পদ আঁকড়ে রয়েছেন, নতুন পদ পাচ্ছেন। এরকম উদাহরণ আপনার দলে অনেক। আর আপনি মাঝে খালি বলে দেন যে সমন পাঠাতে হবে না, আমি ফাঁসির মঞ্চে উঠে মৃত্যুবরণ করে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বলছিলেন না আপনি? আমার রবি ঠাকুরের না আরো একটা গান মনে পড়ছে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। কবি লিখেছেন এই গানেই, আশার আলোয় তবুও ভরসা পায় না, মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে। পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা, লোকসভা, তৃণমূলের এত জয়, তবু এত ভয় কেন? জয় করে তবু ভয় কেন তোর যায় না। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।